যে সফল মানুষগুলো সারা জীবন কাজ করে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছেন, সেই সব সফল মানুষদের নিয়েই জীবনগাথাই হচ্ছে আমাদের রাঙা সকাল। তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি একজন চিত্রশিল্পী সৈয়দ এনায়েত হোসেন। চলুন প্রথমেই তাকে আমরা শুভ সকাল জানাই। স্যার শুভ সকাল। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। সকালে ওঠা হয়? আমি সকালেই উঠি। আচ্ছা। আমি সকালে বেশ সকালে ঘুম ভেঙে যায়, তখন আমি মাঝে মাঝে আমি মর্নিং ওয়াক করতে যেতাম। আচ্ছা জি, সাধারণত যেটা হয় যে সাধারণ মানুষ এবং শিল্পীর ভেতরে একটু তো পার্থক্য রয়েছেই। একজন শিল্পীর সকাল কিভাবে শুরু হয়? শিল্পীর সকাল প্রকৃতিকে নিয়েই শিল্পীর সকাল হয়। খোলা বাতাস, গাছের উপর কুয়াশার আবরণ, এগুলি আমার চোখে লাগে, এটাও অন্যের চোখে লাগে না আর কি। আর আমাদের এই ঢাকা শহরে আসলে প্রকৃতিকে ঠিক সেভাবে পাওয়ার সুযোগ আছে কিনা? পাওয়ার সুযোগ আছে। যদি আপনি সকালে মর্নিং ওয়াক করেন, একটু দূরে গেলেই আপনি কাশবন দেখতে পাবেন। এই শরতের কাশবন, এটা আপনাকে আন্দোলিত করবে। জি, এবং ঢাকা শহরে কিন্তু এই জিনিসগুলো সুযোগ আছে ইনফ্যাক্ট, যদি একটু খুঁজে বের করা যায়। একটু দূরে গেলেই তুরাগ নদীর পাড়ে যাওয়া যায়, একটু বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে ওইদিকে গেলেই কাশবনটা দেখা যায়। হ্যাঁ, একটু খুঁজে খুঁজে বের করলেই মোটামুটি হয়। স্যার, আমরা একটু আপনার শৈশবে যেতে চাই। আমরা যতদূর জানি যে আপনি গ্রেটার ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেছিলেন। জি, শুনি একটু গল্পটা। আমি ময়মনসিংহে, আমার বাবা তখন ব্রিটিশ আমল আর কি, ওই সময় উনি পুলিশ অফিসার ছিলেন, মানে অফিসার ইনচার্জ। আচ্ছা আচ্ছা, যাকে বলে দারোগা। দারোগার তখন বেশ পাওয়া আর কি। জি, আমরা ছোটবেলা দেখেছি আর কি। আমার জন্ম ময়মনসিংহে করিমগঞ্জ থানায় আর কি, ওখানে আমার জন্ম। ময়মনসিংহে ছোটবেলা থেকে, ওখান থেকে আমি বড় হয়েছি আর কি। ময়মনসিংহের কতগুলো জায়গা আমাকে ছোটবেলায় খুব মনের ভিতরে আন্দোলিত করেছে। ওখানে প্রকৃতির ছোঁয়া, ওখান থেকে আমি কিছুটা আহরণ করছি। এখন আমি বয়ে বেড়াচ্ছি ওই স্মৃতিগুলো আর কি। কয় ভাই বোন ছিলেন? আমরা 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। মানে আপনি কি বড় সবার? না, আমি সবার ছোট। আমার পরে বোন। ওকে। কত বছর থাকা হয়েছিল ময়মনসিংহে? ময়মনসিংহে মানে আমি থেকেছি, ম্যাট্রিক পর্যন্ত থেকেছি। তারপরে ঢাকায় চলে আসা। আচ্ছা, বলছিলেন যে বাবা পুলিশের দারোগা ছিলেন, তার মানে পরিবারের অবস্থাটা কি ছিল? পারিবারিক মানে শাসন, অনুশাসন, আদর শাসন সবকিছু মিলিয়ে। বাবা তো নিয়ম মানতেন, সব ফ্যামিলি কোড বলতে যেটা বলা যায়, সবকিছু নিয়ম। আমাদের সকালে উঠতে হবে, জি, নামাজ পড়তে হবে, হ্যাঁ, তারপরে বইয়ের দিকে মনোযোগ দিতে হবে, স্কুলে যেতে হবে, এগুলি সবকিছু একদম টাইম মতো যেতে হতো আর কি। ওই টাইমটা মেনটেন, এখনো টাইমটা মেনটেন রয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু। ছোটবেলায় খেলাধুলা করা হতো? খেলাধুলা সেটা তো প্রচুর করা হতো। সাইকেল চালাতাম, ঘোড়া চালাতাম। ঘোড়া, হ্যাঁ, আমার একটা ভুটিয়া ঘোড়া ছিল আর কি, ছোট ভুটিয়া ঘোড়া, যে ভুটান থেকে যেগুলি আসে, ছোট ছোট ঘোড়াগুলো আর কি। দারোগা সাহেবের ছেলে, একটা ঘোড়া থাকবে না? এটা নিশ্চয়ই বাবারও ছিল। বাবার তো ছিল সেই তাজি ঘোড়া, অ্যারাবিয়ান হর্স। আচ্ছা, সে তো মহা। বাবাকে দেখে ইচ্ছে হয়েছিল ঘোড়া চালানোর? হ্যাঁ, ওটা তো হবেই বাবার। ওটা ঘোড়াটা কি মানে তখন পুলিশ থেকে পার্সোনালি দেয়া হতো, যে এটা ব্যক্তিগতভাবে পার্সোনালি দেওয়া হতো আর কি, পার্সোনালি দেওয়া হতো আর কি। আচ্ছা, এখন যে গাড়ি দেয়, জিপ দেয়, তখন ঘোড়া দিত, নৌকা দিত, পাংশি নৌকা দিত। বাহ, চমৎকার। আসলে ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে যেগুলো আসলে সবসময় আন্দোলিত করে। আমরা আপনার কাছ থেকে আরো শুনতে চাই সেসব গল্প, কিন্তু যার সাথে কথা বলছি তার সম্পর্কে দর্শকদের একটু ছোট্ট করে জানিয়ে দিই। বলেন। সৈয়দ এনায়েত হোসেন একজন গুণী চিত্রশিল্পী। 1965 সালে চারুকলা অনুষদ থেকে BFA সম্পন্ন করেন তিনি। 60-এর দশক থেকে নানা পত্রপত্রিকায় ইলাস্ট্রেশন এঁকেছেন, করেছেন বইয়ের প্রচ্ছদ। এছাড়াও কার্টুনিস্ট হিসেবেও সৈয়দ এনায়েত হোসেনের নাম উল্লেখযোগ্য।
এ পর্যন্ত 20টির বেশি দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। দ্য ডেইলি অবজারভারে চিত্রশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেন। অবজারভারের পাশাপাশি দৈনিক পূর্বদেশ, বিনোদন সাপ্তাহিক, চিত্রালী পত্রিকায় কাজ করেছেন দীর্ঘদিন। চাকরি জীবনে অবসর নিয়ে এখন স্বাধীনভাবে শিল্পচর্চা করছেন। যুক্ত আছেন ঢাকা আর্ট সার্কেলের সাথে। সৈয়দ এনায়েত হোসেন 1981 ও 1990 সালে জাতীয় গ্রন্থ কেন্দ্র পুরস্কার পেয়েছেন বইয়ের প্রচ্ছদ অঙ্কন ও ইলাস্ট্রেশনের জন্য। এছাড়াও 4 বার পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার। এই গুণী মানুষটি রয়েছেন আজ আমাদের সাথে। চলুন আমরা আবারও তার কাছে ফিরি। স্যার, ছোটবেলার গল্প শুনছিলাম। ছোটবেলার শৈশবের এমন অনেক স্মৃতি আছে না, যেগুলো এখনো মনে পড়লে নিজেকে আন্দোলিত মনে হয়, নিজের ভেতরেই খুশি হাসির একটা আমেজ আসে যে এই সময় আমি এরকম করেছিলাম। এরকম ছোট কোনো গল্প রয়েছে কি? একটি দুটি যদি আমাদের সাথে শেয়ার করেন। ছোটবেলার তো অনেক স্মৃতি আছে আমার কাছে। জি। তার মধ্যে একটা বলি আমি। আমার বাবা তখন আটপাড়া থানার অফিসার ইনচার্জ ছিলেন ময়মনসিংহের। তিনি কোনো কাজের জন্য ওই ময়মনসিংহ শহরে যাবেন। আমি গো ধরলাম, তখন আমার বয়স কত, 4 বছরের মতো এরকম হবে। গো ধরলাম আমি বাবার সাথে যাব। তো বাবা তো এখন কি করবে, বিপদে পড়ে গেছে, ছোট ছেলে যাবে। এখন আমি কান্নাকাটি শুরু করে দিলাম। সে মহা ব্যাপার। তারপর কোনো রকমে আমাকে থামিয়ে বাসায় রেখে গেল। বাসায় রাখার পরে উনি ময়মনসিংহে চলে গেলেন। 2 দিন পরে আসলেন, দেখলাম একটা বাক্সর মতো নিয়ে আসছে। বাক্সটা নিয়ে খুলে রেকর্ড বাজাতে শুরু করলেন, আর কলের গান নিয়ে আসছে, হিজ মাস্টার ভয়েস কলেজ। ওই কলের গানটা আমার জন্য একটা বিশাল টার্নিং পয়েন্ট। ওই কলের গানে আমি তখনকার দিনে আঙ্গুরবালা, কৃষ্ণচন্দ্র দে, বাবার পছন্দ আব্বাসউদ্দিন আহমদের গান, ওইগুলো শুনতাম। ছোটবেলার আরো তো অনেক গল্প রয়েছে, যেটা আপনি বলছিলেন যে অনেক গল্প রয়েছে, তার ভিতরে একটি গল্প আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আরো কোনো গল্প কি রয়েছে যা আপনি বলতে চান? বিশেষ করে ছবি আঁকার গল্পটার দিকে আমরা বরং একটু যেতে পারি। যে ছবি আঁকা তো নিশ্চয়ই শৈশবে শুরু হয়েছিল। ছবি আঁকা আমি ছোটবেলা থেকে শুরু করেছি। টুকটাক ধরেন পাখি, মানে দৃশ্যপট, এগুলি আমি আঁকতাম আর কি, বসে বসে পেন্সিল দিয়ে। এবং তখন তো কালার পেন্সিল ছিল না, ওরকম ছিল না। ওই পেন্সিল দিয়ে আঁকতাম, চক দিয়ে আঁকতাম। ব্ল্যাক বোর্ডে, স্কুলে গেলে ব্ল্যাক বোর্ডে আমি একটু ক্যারিকেচার করতাম। এগুলো করতাম আমি ছোটবেলা। তো টিচাররা আমাদের জানতেন যে ও কাজটা করেছে, মানে স্যার আসবেন, একটু ব্যঙ্গ চিত্র স্যারের বোর্ডে একটু করে রাখলাম, এক কোনায় করে রাখলাম। স্যার এসে ঘুরে দেখলেন, বুঝেছেন না আমি করেছি। উনি একটু মুচকি হাসলেন, বসে গেলেন, আর কিছু বললেন না আর কি। তো মাঝে মাঝে একেবারে ডাকতেন স্যাররা, তুমি এগুলি করো, আমাদের জন্য করো না তোমার জন্য করো? হ্যাঁ স্যার, এগুলি করতে আমার ভালো লাগে, একটু করি, আপনারা যদি না বলেন তাহলে আমি করব না। না ঠিক আছে, তুমি চালাই যাও, মানে উৎসাহ দিতেন। পরিবারের সবাই কি দেখতো যে আপনার এই ছবি আঁকার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে? খুব বেশি বাধা দেন নাই পরিবার থেকে আর কি। মাঝে মাঝে কেউ কেউ হয়তো বলতে চাই না, তা উনি একটু মন খারাপ করতেন, করতেন, আর্টিস্ট হয়ে তুমি কি করবা, রাস্তায় ঘুরবা না বেকার থাকবা? এই প্রশ্ন যে এখনো শুনতে হয় না তা কিন্তু না, এখনো শুনতে হয়। এবং যদিও প্রেক্ষাপট অনেকখানি বদলে গেছে। আমরা শিল্পী হয়ে ওঠার গল্পটা অনেক লম্বা হবে, সেটা নিশ্চয়ই আমরা জানবো। কিন্তু ছোটবেলা থেকেই কি এমন লাইফ ছিল যে বড় হয়ে আপনি আর্টিস্ট হবেন? কিংবা আর্টিস্ট আমি কি করব, আমি তো সেটেল করতে পারতেছি না, কিভাবে এস্টাবলিশড হব নিজে। আমার যে মানে একটা ওই রকম এস্টাবলিশ হওয়ার মতো আমার চিন্তায় আসে নাই যে আমি এইটা হব। তারপরে আমি ম্যাট্রিক পাস করলাম। ম্যাট্রিক পাস করে আমি এই জগন্নাথ কলেজে ভর্তি হলাম, সায়েন্স নিলাম আমি। আচ্ছা।
সায়েন্স তো মাথায় নিলাম, কিন্তু ঢুকতেছে না মাথায়। কিন্তু পারিবারিক কোনো চাপ ছিল না, যে পারিবারিক কোনো ইচ্ছা ছিল? বাবা যেহেতু দারোগা, সেহেতু ইচ্ছা ছিল না যে আমার ছেলে এটা হবে? না, বাবা কোনো সময় আমাকে না করেন নাই। এই আর্ট কলেজে আমি ভর্তি হয়েছি, মানে বাবা কোনোদিনও আমাকে বলেন নাই যে উনি তুমি আর্ট কলেজে কেন ভর্তি হয়েছো বা কি, ছেলেটা কি করবে সেইটাই তার চিন্তা ছিল আর কি, ওইটাই চিন্তা। আমাকে বলে নাই কোনো সময়, মানে কোনো বাধাও দেয়নি, জোর করে কোনো কিছু চাপিয়ে মাও দেয়নি। বলেননি কোনো সময়। মা আরো উৎসাহ দিয়েছেন মাঝে মাঝে। ছবি আঁকতাম, উনি দেখতেন, আমি মাকে ছবি দেখাতাম। বাহ। এই যেটা বলছিলেন সায়েন্স, সায়েন্সটা পড়া হলো না, আমি আর্ট কলেজে ভর্তি হয়ে গেলাম। তা লিগ্যাল গার্জিয়ান দরকার আর্ট কলেজে ভর্তি হলে, লিগ্যাল গার্জিয়ান খুঁজে পাচ্ছি না। বড় ভাইকে বলবো, তখন তো আমি আজিমপুরে বড় ভাইয়ের বাসায় ছিলাম, সৈয়দ মকসুদ আলী, তো উনি ইউনিভার্সিটির টিচার ছিলেন। তো ওনার কাছে যেতে সাহস হয়নি, লিগ্যাল গার্জিয়ান। তারপরে আমার বড় ভাই শ্যালক ইকবাল, ওর কাছে গেলাম, ও বলে আমার কাছে দে, আমি করে দিব, তো লিগ্যাল গার্জিয়ান আমি। তারপর সারা জীবনই সে লিগ্যাল গার্জিয়ান, ওই যে সবসময় আমাকে থ্রেট দিয়ে রাখতো, আমার সমসাময়িক বয়স, থ্রেট দিয়ে তোর কিন্তু লিগ্যাল গার্জিয়ান আমি, বেশি কথা বলবি না। এই জি স্যার, শুনছিলাম ছোটবেলায় সবারই কিন্তু ছবি আঁকার একটু আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, সব ধরনেরই থাকে, কিন্তু এই ছবি আঁকা আমি একদম পরবর্তীতে আমার ক্যারিয়ার হবে, এটা কিন্তু অনেকেই মেনে নিতে পারেন না, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক। এতটা আগ্রহ আপনি কোথায় পেয়েছিলেন? এতটা অনুপ্রাণিত আপনি কিভাবে হয়েছিলেন? এতটা আগ্রহ আমি পেয়েছি আমার মায়ের কাছ থেকে পেয়েছি, বাবার কাছ থেকে পেয়েছি। বাবা একটু শিল্পমনা ছিলেন, গান গাইতেন ভালো, মাও গান গাইতেন, গুনগুন করে গান গাইতেন কিন্তু মা। তো ওইগুলি আমার ভালো লাগছে আর কি, বাবা গান গায়। এমনকি আমার ভাই, বড় ভাই, ওনারাও গান গেতেন, আমার ফুপুরাও গান গেতেন। এই গানের মধ্যেই আমাদের মানে একটা মাঝে মাঝে এই গান করা, এই করা, বসে বসে হয়তো গল্প করতেছে, গুনগুন করে গান করতেছে। কিন্তু সংস্কৃতির তো স্যার অনেক ধারা রয়েছে, আর্ট কলেজেই কেন পড়তে হবে? এরকম কোনো ছবি বা কোনো কি আছে যেটা দেখে আপনি অনুপ্রাণিত হয়ে ভেবেছেন যে আমিও এভাবে ছবি আঁকতে পারতাম? অনুপ্রাণিত হয়েছি জয়নুল আবেদিন স্যারকে দেখে, ওনার কাজ, ওনার তারপরে কামরুল হাসান, এনারা আমাকে খুব ইনফ্লুয়েন্স করেছে। মানে কি আর্ট কলেজে ভর্তি হওয়ার আগেই ছবিগুলো দেখা আগেই হয়েছিল? আমাকে, হ্যাঁ। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করা শুরু করলেন জগন্নাথে, জি। তো আর্ট কলেজে আসার সুযোগটা হলো কিভাবে? ওটা কি হয়েছিল? ওই যে বললাম লিগ্যাল গার্জিয়ান দরকার, লিগ্যাল গার্জিয়ান সই করলেন, দেখালাম, তো ওখানে একটা পরীক্ষা দিতে হয়, তো পরীক্ষাতে আমি উত্তীর্ণ হয়েছি আর কি, তো ভর্তি হয়ে গেলাম। তারপরে কত সালের ঘটনা এটা, ভর্তি হওয়াটা? এটা কোথায় 63 65 মানে হচ্ছে ঢাকা শহর তখন মোটামুটি একটা বড় গ্রাম বলা যেতে পারে। বড় গ্রাম না, বেশ আরামের গ্রাম আর কি, হ্যাঁ। আরামের শহর আর কি। এত ভিড়ভাট্টা ছিল না, এত জ্যাম ছিল না, হেঁটেই, আমি তখন ফুলারেডে থাকতাম, তখন তো হেঁটেই চলে যেতাম আর কি, এই আর কি। জগন্নাথ কলেজে পড়তাম, সাইকেল চালাই চলে যেতাম আর কি। জি। ঢাকা শহর এমন ছিল। আর্ট কলেজে তো তখন ডিফারেন্ট ছিল, আর্ট কলেজেও একটু অন্যরকম ছিল না? চারুকলার ওই জায়গাটাতেই ছিল নাকি? হ্যাঁ, ও চারুকলা ওখানেই ছিল চারুকলা। তখনকার পরিবেশ কেমন ছিল? খুব সুন্দর পরিবেশ ছিল, আমাদের আর্ট কলেজের পরিবেশ তো খুবই সুন্দর ছিল। তবে ওই আর্ট কলেজে স্যাররা একটু স্ট্রিক্ট ছিলেন আর কি, কারণ মেয়েদের সাথে একটু খোলামেলা কথা বলা, এগুলিতে স্যাররা খুব একটা পছন্দ করতেন না তখন। হ্যাঁ, তো শিল্প চর্চা হবে কিভাবে? এখানেই তো বাধা, বাধা তো মানি নাই, আমরা তো কথা বলেছি আমরা। ওকে, মানে ওখানেও একটা রেস্ট্রিকশন ছিল, কনজারভেটিভনেস ছিল। স্যার একটু জানি, শিক্ষক হিসেবে কাদেরকে পেয়েছেন 65-এ যেহেতু গেছেন? 65-এ যখন গিয়েছি তখন আমি কিবরিয়া স্যারকে পেয়েছি,
আব্দুর রাজ্জাককে পেয়েছি, আব্দুল বাসেতকে পেয়েছি, আনোয়ারুল হককে পেয়েছি, সবশেষে পেয়েছি মোস্তফা মনোয়ার। বাহ, এই যে আর্ট কলেজে আপনি ভর্তি হলেন, ভর্তি হওয়ার আগে এক ধরনের ইচ্ছা, ভর্তি হওয়ার পরে আরেক ধরনের পরিবেশ, সেখানে নিজেকে খাপ খাইয়ে নিয়েছিলেন কি করে? না, তখন তো ওই আর্ট কলেজে ভর্তি হয়েছি, এটা আমার দীর্ঘ একটা মানে আমি একটা খুব ভালো জায়গায় এসেছি, এইটাই আমি একটা মানে নিজেকে আমি করতে মনোবাসনা পূর্ণ হলো আর কি, মনোবাসনা হলো আর কি। তা আমি ভালো ওখানে ভালো রেজাল্ট করতাম, আমি ফার্স্ট সেকেন্ডের মধ্যেই থাকতাম আর কি। বাহ, কিসে পড়লেন? ড্রয়িং অ্যান্ড পেইন্টিং? আমি কমার্শিয়ালে দুইটা সাবজেক্ট ছিল, একটা কমার্শিয়াল, 2 বছর এলিমেন্টারি করতে হয়, আচ্ছা, তারপরে চুজ করবে কে কমার্শিয়ালে যাবে, কে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, ড্রয়িং পেন্টিংয়ে যাবে। তা আমি চুজ করলাম পেন্টিংয়েই যাই, পেন্টিংটাই আমার ভালো লাগে। আর কমার্শিয়ালের একটা যেন কি কোথায় যেন একটা বাধা বাধা মনে হইতেছিল আর কি, এই জিনিসটা করতে হবে, এইটাই করতে হবে। আচ্ছা, কিন্তু ফাইন আর্টসে গেলে ওই জিনিসটা নাই, মনটা আর খোলা থাকে আর কি, তুমি যা ইচ্ছে তাই করতে পারো, তোমার মনটা যেটা চাইবে সেটাই তুমি করবা। আচ্ছা, 65 এর আপনি ভর্তি হলেন, বের হওয়া হলো কত সালে মনে আছে? 65-এ আমি 65 ইন করলেন আপনি চারুকলাতে? ইন করলাম, তো ওই 5 বছর পর আমরা বের হলাম। তার মানে কি এটা দেশ স্বাধীন হওয়ার আগেই নাকি দেশ স্বাধীন হওয়ার পর? দেশ স্বাধীন হওয়ার পরে। আগে। আচ্ছা, জানতে চাচ্ছিলাম এই কারণে যে 71 সালে চারুকলার অনেক বড় একটা ভূমিকা ছিল স্টুডেন্টদের, এবং একই সাথে আপনি যেহেতু ঢাকা শহরে আছেন, মুক্তিযুদ্ধ খুব কাছাকাছি থেকে দেখার সুযোগ হয়েছে। কেমন দেখেছেন সেই সময়ের স্মৃতিগুলো একটু শুনি। মুক্তিযুদ্ধ তো আমি তখন পাশ করে গেছি, জি, তখন আমি অবজারভারে চাকরি করতে ঢুকেছি আর প্রথম জব আপনার? প্রথম জব ওখান থেকেই শুরু। তো মুক্তিযুদ্ধ আমি দেখছি, এবং মুক্তিযুদ্ধর কিছু আমরা মুক্তিযুদ্ধে যেতে পারিনি, কিন্তু কাজ করেছি। কাজটা হলো কি কিছু টাকা পয়সা জোগাড় করা, করা, ফান্ড জোগাড় করা, এগুলি আমরা করেছি, এগুলি ফ্যামিলি ওয়াইজ করেছি, আমরা ফ্যামিলির কাছ থেকে জোগাড় করেছি, এগুলি একটা করেছি। স্যার, মুক্তিযুদ্ধের কথা বলছিলেন, পরোক্ষভাবে সাহায্য করেছিলেন, চারুকলায় পড়লেন, পড়ার পরে কি চাকরি পেয়ে গেলেন? পড়া শেষ করার পরপরই চাকরি করা, হ্যাঁ, সাথে সাথেই পেয়ে গেছি আর কি, বেশি সময় লাগেনি আর কি। প্রথম কোথায় জয়েন করলেন? অবজারভারে জয়েন করলাম, জি, বাংলাদেশ অবজারভার। তখন ম্যানেজিং এডিটর ছিলেন আব্দুল গনি হাজারি, ওনাকে চিনবেন হয়তো, উনি ভালো লেখেন। উনি আমাকে বললেন, প্রশ্ন করলেন, আপনি চাকরি করবেন? হ্যাঁ। বিয়ে করেছেন? আমি চুপ করে রইলাম, করবেন ভাব। তারপর বললেন ঠিক আছে, আপনি জয়েন করেন, আপনার স্কেচ খাতাটা ড্রয়িং খাতাটা নিয়ে আসবেন। আমি নিয়ে গেলাম ড্রয়িং খাতা, তখন দেখলেন আপনি কার্টুন করতে পছন্দ করেন মনে হয়। তখনও চুপ করে রইলাম আর কি, ঠিক আছে আপনি জয়েন করেন। তো জয়েন করলাম, তখনকার বেতন 350 টাকা, অনেক রিপোর্টারও পায় না তখন 350 টাকা। কার্টুনিস্ট হিসেবে আপনি জয়েন করলেন? কার্টুনিস্ট হিসেবে প্রথম জয়েন করাই হলো কার্টুনিস্ট হিসেবে ক্যারিয়ারের প্রথম? না, কার্টুনিস্ট পরে সেটাই করছে, এখন আর্টিস্ট হিসেবে, স্টাফ আর্টিস্ট হিসাবে করেছেন। তো ওখানে আমি থাকলাম, পূর্ব দেশে কাজ করলাম, তার পরবর্তীকালে চিত্রালী। না, অবজারভারে কতদিন কাজ করলেন? ওই আমি পাশ করার পরেই আর কি। কত সময় ছিলেন ওখানে? কতদিন ছিলাম? হ্যাঁ, কয় বছর? না, ওখানে তো আমি জয়েন করার পরে শেষ পর্যন্ত আমি ওখানেই ছিলাম। ওটা গ্রুপ, অবজারভার গ্রুপ, ওখানে পূর্বদেশ, চিত্রালী, অবজারভার, হ্যাঁ, ওদের একই ইসের আল হেলাল প্রিন্টিং এন্ড পাবলিকেশন আর কি, ওটার আন্ডারে সবগুলো। আচ্ছা আচ্ছা। প্রথমে তো স্যার আপনি আর্টিস্ট হিসেবে জয়েন করলেন, জি। তারপর
তারপরে ওই জয়েন করলাম, Cartoonist হয়ে যাওয়া, হ্যাঁ। কাজ করতে শুরু করলাম আর কি। আচ্ছা, কাজ করতে- পত্রিকায় কাজের সুবাদে তো আপনি রাজনৈতিক কার্টুনও এঁকেছেন, হ্যাঁ তো করেছি। এ নিয়ে কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি? খুব একটা বিড়ম্বনা পড়ি নাই, আমি অত ঝামেলার ভিতরে যাইনি আর কি, যাইনি আর কি। আমাকে ইনস্ট্রাকশনই দেওয়া হয়েছে ওই রকম কার্টুন আঁক বানাতে হবে। কোন বিষয়গুলো তখন আপনারা ফোকাস করতেন? আমি রাজনীতি নিয়ে কিছু কিছু করতাম, কিন্তু মানে সফট, হালকা, আর ছোট ছোট কার্টুন করতাম যেগুলি মানে নিত্য, মানে প্রতিদিন যেগুলি ঘটনা ঘটে ওগুলি মানে কার্টুন করতাম আর কি। জি, আরেকটা বিষয় বোধহয় যোগ হলো, সেটা হচ্ছে প্রচ্ছদ শিল্পী হিসেবে কাজ করা। বইয়ের প্রচ্ছদ করেছেন আপনি, এবং সেগুলোর একটা ভিডিও কোলাজ আমাদের কাছে আছে, হয়তো আমরা একটু পরে দেখব। কিন্তু একটু জানি যে প্রচ্ছদ শিল্পী হিসেবে কাজ করাটা শুরু হলো কিভাবে? প্রচ্ছদ শিল্পী প্রথমে আমি যখন অবজারভারে ছিলাম, তখন আমার শিশু একাডেমি থেকে ডাক আসলো, তুমি একটা মানে এই শিশু একাডেমি সর্দার জয়নুদ্দিন ওনার একটা বই করার জন্য আমন্ত্রণ দিলেন, বললেন আমাকে। তা আমি করলাম সর্দার জয়নুদ্দিনের সেই বইটা করার পরে ভালোই হয়েছিল, খারাপ হয়নি, নিজেই বললাম আর কি। ওই বইটা জাতীয় গ্রন্থগ্রন্থ প্রথমই পুরস্কার পেল আর কি, আচ্ছা, প্রচ্ছদ এবং ইলাস্ট্রেশনের জন্য আর কি, বাহ। এই প্রথম পুরস্কার। তারপর থেকে আমি শুরু করলাম এই বই প্রচ্ছদ টচ্ছদ করতাম, মানে আসতো আমার কাছে, আমি যাইনি, কেউ কাছে যাইনি, আমার কাছে আসে। দীপু নাম্বার 2, হ্যাঁ, দীপু নাম্বার 2, হ্যাঁ এটারও আপনি প্রচ্ছদ হ্যাঁ, এটা করেছেন? আমি করেছি। হ্যাঁ, এটার কি ডক্টর জাফর ইকবাল সরাসরি এসেছিলেন কাজ করার জন্য নাকি না, ওটা শিশু একাডেমি থেকেই মানে আমাকে পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইটা আমি সর্দার জয়নুদ্দিনের ওইটা করার পরে তো জাফর ইকবালের ওইটা আসলো আর কি, আচ্ছা আচ্ছা। দীপু নাম্বার 2। সাধারণত বইয়ের প্রচ্ছদ করতে গেলে কি মানে পুরো বইটাই আগে পড়ে নিতে হয় নাকি? হ্যাঁ, পড়লে ভালো হয় আর কি, পড়লে ভালো হয়। ঠিক আছে, আমরা যে ভিডিও চিত্রের কথা বলছিলাম, আমার মনে হয় যে আমরা সবাই মিলে সেই ভিডিও চিত্রটা একটু দেখতে পারি, তারপর আপনার ছবিগুলো যেগুলো দেখবো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। চলুন দর্শক, আমরা সবাই মিলে একটু দেখি। বাহ বাহ বাহ, চমৎকার। বইয়ের প্রচ্ছদগুলো দেখলে না আমরা ছোটবেলায় ফিরে যাচ্ছিলাম এরকম লাগছিল। আমারও তাই মনে হচ্ছিল। এবং খুব এই বেশি বইয়ের নস্টালজিক হয়ে প্রচ্ছদগুলো দেখেই কিন্তু মনে হতো যে বই পড়বো। বই পড়বো, এবং কি যেন একটা আছে, মানে একটা মায়ার জগৎ তৈরি হয় না ভিতরে, মস্তিষ্কের ভিতরে। বইটা পড়তে হয়, ওর মধ্যে ঢুকে যেতে হয়, ঢুকে না গেলে মানে আসে না। জি, আপনার যে ছবিগুলো দেখছিলাম, চমৎকার ছবিগুলো। তো এই ছবিগুলোর প্রেক্ষাপট আপনি নির্বাচন করেন কিভাবে? যেমন একটা ছবি আমার হঠাৎ করে চোখে লাগলো, সেটা হচ্ছে যে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় ধরে একটা মাছ হাতে নিয়ে একজন পথচারী যাচ্ছেন। তো এই সাবজেক্টগুলো আপনি নির্ধারণ করেন কিভাবে? এটা বইয়ের ভিতরেই থাকে, গল্পের ভিতরেই থাকে। গল্পটা পড়ি, অনেকগুলোই ঘটনা থাকে গল্পের ভিতরে, তার মধ্যে আমার কাছে যেটা ভালো লাগবে, আমি যেটা আঁকতে পারবো, যেটা সহজ হবে আমার কাছে এবং আপনাদের কাছেও সহজ হবে, সেটাই আমি আঁকি। আচ্ছা, সাধারণত একটি বইয়ের প্রচ্ছদ আঁকতে গেলে কোন বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব দিতে হয়? এখানে গুরুত্ব দিয়ে দেওয়ার মানে আপনি কোন একটা সাবজেক্ট আমাকে ধরতে হবে, সেই সাবজেক্টটার উপরে আমি কাজ করতে চাই, কাজ করব আর কি, এইটাই। কারণ বইয়ের প্রচ্ছদটা দেখেই কিন্তু মনে হয় যে ভিতরে কি আছে জানার একটা আগ্রহ সৃষ্টি হয়। কিন্তু ওই
টোটাল বইটার ভিতরেই যে গল্পটা থাকে ওইটাই মানে কভারে দেওয়ার চেষ্টা করি আমি। জি, প্রচ্ছদের বাইরে যদি একটু জানতে চাইবো যে আপনি যে ছবি আঁকেন সেখানকার আপনার সাবজেক্টগুলো কি থাকে? সেখানকার সাবজেক্টগুলি আমার নিজস্ব, আমি নিজে চুজ করি। ওটা ছবি কিছু কিছু ছবি আছে আমি আঁকছি, কিন্তু কোথায় যাব আমি জানি না। আচ্ছা, একটা সময় আসে আমি লাইনটা পেয়ে যাই আর কি। আঁকতে আঁকতেই লাইনটা হ্যাঁ, লাইনটা পেয়ে যাই। আপনারা যেমন গল্প লেখেন ওই রকম একটা লাইন পেয়ে যান আপনারা, ওই রকম আমরা ছবি আঁকার সময় ওই আঁকতে আঁকতে গ্রাস ঘষতে 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 রং দিতে দিতে তখন মানে শুরুটা আমি জানি, শেষ কোথায় হবে সেটা শেষ আমি জানি না। কোথায় হবে যাবে কোনো সময় শেষ হয় না, পেইন্টিং কোনো সময় শেষ হয় না। আপনি করেন আবার 1 বছর পরে আপনার মনে হয় না আমি আবার একটু টাচ দিতে গেলেই আবার ছবিটা আবার অন্যরকম হয়ে যায়, তার মানে আরো কি সুন্দর। ব্যাপারটা এরকম যে বিমূর্ত ছবিগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকমের অনুভূতি সেখানে লুকিয়ে থাকে। ধরেন একটা বিমূর্ত ছবি আপনি প্রায় 1 বছর ধরে করছেন, তো একটা সময় দেখা গেল মনটা খুব খারাপ, একটা আচর দিচ্ছেন সেই সময়, একটা সময় মনটা খুব ভালো ওই সময়টাতে। তার মানে বিমূর্ত ছবির আলটিমেটলি ভাষাটা কি দাঁড়াচ্ছে? আসলে কোনো ভাষা নেই, যে যেরকম ভাবে দেখবে। বিমূর্ত ছবির নিশ্চয়ই ভাষা আছে। আপনি যে কাজ করছেন আমার কাজের উপর আপনি ছবির দিকে তাকালেই বুঝতে পারবেন ওই শিল্পী কিভাবে এঁকেছে, কত চিন্তা তার ভিতরে ঢুকিয়েছে আর কি। কাজ করতে যত কাজ করবেন পেইন্টিং তত রিচ হবে আর কি। এটা বোঝা যায়, কাজের উপরে বোঝা যায়। জি, প্রত্যেক শিল্পীরই তো কাজের একটা বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্য দিয়ে তাকে আমরা বুঝতে পারি যে এই শিল্পী এই ছবি এঁকেছে। আপনার কাজের কি বৈশিষ্ট্য? আমার কাজের কি বৈশিষ্ট্য আমি নিজে বলতে চাই না, আমি নিজে বলতে পারবো না, সেটা ভিউয়ার্সরাই নির্ধারণ করবে। সেটা আপনারাই নির্ধারণ আমরা বরং আরো করবেন। একটু ছোট জায়গা থেকে যদি জিনিস জানতে চাই, রঙের ক্ষেত্রে পছন্দের রং কি আপনার? যে রংটা আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন আপনার ছবিতে? আমি চড়া রং খুব কম ব্যবহার করতে চাই, এবং চড়াকে আমি ডাল করতে চাই, আরো সফট করতে চাই। আচ্ছা, এই সফট করলেই আমার কাছে ভালো লাগে আর কি। ওকে, পছন্দের শিল্পী কারা আছেন বাংলাদেশের ভেতরে, বাংলার বাইরে? আমার পছন্দের আমি দেশের ভিতরে বলি, এখন যে শিল্পী মুনির আমার প্রিয় শিল্পী, মুনিরকে আমি পছন্দ করি, রফিকুন নবীকে আমি পছন্দ করি। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি এর মধ্যে, একটা হচ্ছে ইলাস্ট্রেশন, কার্টুন, এছাড়া বইয়ের প্রচ্ছদ আপনি করেছেন আপনার কাজের জন্য, আর পেইন্টিং তো আছেই। কোনটা আসলে বেশি ভালো লাগে? সবগুলোই তো আসলে একই রকম লাগা সম্ভব না। আমার কাছে পেইন্টিং ভালো লাগে। কেন ভালো লাগে? পেইন্টিং এর ভিতরে মজা পাই আর মানে অনেক স্বাধীনতা, নিজের মতো করে বিচরণ করে, স্বাধীনতা আছে পেইন্টিংস এর ভিতরে। সেটা অবশ্যই ঠিক। এখন নিশ্চয়ই আঁকাআঁকি করা হয়? হ্যাঁ, এখনো আমি যেটা আমি রোজই শুরুতেই ছবি বলছিলাম আঁকি, যে রোজই ছবি, স্বাধীনভাবে হ্যাঁ রোজই ছবি আঁকি, শিল্পচর্চা করে প্রতিদিনই থাকেন। আঁকা হয়? প্রতিদিনই ছবি আঁকি, একটু না একটু করি আর কি। আচ্ছা আচ্ছা। পরিবারের সবাই কতটা আপনাকে সাপোর্ট দেয় এই আঁকাআঁকির ক্ষেত্রে? যেটা বলছিলেন যে সকালে উঠেই আপনি ছবি আঁকেন। না, পরিবার থেকে আমি সাপোর্ট পাই, আমার স্ত্রী আমাকে সাহায্য করেন আর কি। সব উনি খেয়াল করেন তোমার রং কি ফুরিয়ে গেছে, তখন তো উনি ওনার ফান্ড থেকেই আমাকে টাকাটা দেন, যাও রং কিনে নিয়ে আসো। যখন ছবি আঁকতে পারি না, মানে তখন বন্ধ থাকে, তখন কিন্তু মেজাজটা আমার অন্যরকম হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অন্যরকম মানে কেমন জানি হয়ে যায়, বলতে পারি না কেন, উদ্ভ্রান্তের মতো হয়ে যায়। মানে কি এইটা ভাল লাগে না, ওটা ভাল লাগে না, বাসায় একটু রাগারাগি করি, যাও তুমি রং কিনে নিয়ে আসো, আমার স্ত্রী বলেন আর কি। যাও, টাকা দিলাম, যাও রং। আমি চলে গেলাম নিউ মার্কেট, ওখান থেকে রং টং কিনে নিয়ে বসে গেলাম ছবি আঁকতে। মনটা ভালো হয়ে গেল। মনটা ভালো হয়ে গেল। মন ভালো হওয়ার আরেকটা জায়গা আছে আপনার, সেটা হচ্ছে মিউজিক। আপনি খুব 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 গান পছন্দ করতেন ছোটবেলা থেকে। মিউজিক আমি ছবি আঁকার সময় কিছু একটু মিউজিক মানে করি। আমরা আজকে শিল্পীর কাছ থেকে 2-1 লাইন কিবরিয়া গান শুনে ফেলি। হ্যাঁ, না শিল্পী ঠিক মানে মনের দিক থেকে শিল্পী আর কি। হ্যাঁ, না গান করতেই পারতেন, গুনগুন করে যেমন আমি গান গাই, শচীন দেবের একটু একটা লাইন শোনাই আর কি। তুমি জেগে আছো, তুমি জেগে আছো বকুল বিছানো পথে,
নিয়ে গেছো হায় একটি কুসুম আমারও কবরি হতে, তুমি যে গিয়াছো বকুল বিছানো পথে। বাহ বাহ, চমৎকার গান। ছোটবেলা থেকেই কি গানের অনেকদিন প্রতি গান গাই আগ্রহ না তো, রয়েছে? একটু আপনাদের এখানে একটু চর্চা করলাম আর কি। ছোটবেলা থেকেই কি হ্যাঁ, গানের প্রতি ছোটবেলা আগ্রহ থেকে আমরা, রয়েছে? আমার পরিবারের সবাই একটু গান পছন্দ করি। যেটা বলছিলেন বাবা গান হ্যাঁ, শুনতেন। আমার ভাস্তি বড় ভাইয়ের মেয়ে সাদিয়া আফরিন মল্লিক, ও তো গান গায়। এরা গান গায়, সবাই গান গায়। পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার 2 মেয়ে আছে। সাজিয়া বিলকিস, ও ইংলিশে মানে মাস্টার্স করছে, কিছুদিন পত্রিকায় কাজ করেছিল আর কি। আচ্ছা, পত্রিকায় সাংবাদিকতা করেছিল। এখন বাচ্চা হওয়ার পরে সে আর সাংবাদিকতা যায় নাই। আচ্ছা, তো আচ্ছা। বাচ্চাকে নিয়েই আছে। ওর হাজবেন্ড ডাক্তার আজাদ। আর আমার 2টা নাতি আছে। তারপর ছোট মেয়েটার কথা বাদ যাবে কেন? ছোট মেয়েটা আমার ইশিকা, ও শিকদার মেডিকেল কলেজে ডেন্টাল সার্জন এখন। ওকে। হ্যাঁ, আর আমার 2টা নাতি আছে, পাগলাটে 2টা নাতি। ওরা বাসায় আসলে আমি আর তখন ঠিক থাকতে পারি না। আমার বড় নাতিটা সুরিত, ও যখন ছোট ছিল আমার বাসায় ছিল তখন, ওকে আমি আঁকতে দিতাম। আমার দেয়ালে, পুরো দেয়ালটা সে আঁকতো আর কি। আমি কোনোদিন মানা করিনি ওকে। এখন আমি ওই আঁকার পরে তার একটু মানে ওইটা আঁকার পরে ও কিন্তু এখন ভালো ছাত্র, কিন্তু এখন ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয় আর কি এখন। আচ্ছা, এই যে একটা বর্ণিল জীবন, মানে আঁকাআঁকি, শিল্পী হয়ে ওঠা, শিল্পের সঙ্গে থাকা, কিন্তু আপনার কোনো একক প্রদর্শনী হয়নি এখন পর্যন্ত। এটার পেছনে কি কোনো কারণ আছে? এটা কিছুটা কারণ তো থাকেই, এটা একক প্রদর্শনী হয়নি। কেন হয়নি তাও আমি জানি না। আমি নিজে আগ্রহ করে কেউর কাছে যেতে পারি না আর কি। কাউকে বলতে পারি না যে আমার প্রদর্শনটা করো বা করো, এটা করতে পারি না আর কি। একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে আপনাকে আমার এই অনুষ্ঠানের আগে কোনো ঘটনাক্রমে চেনার সুযোগ হয়েছিল। কিছুটা সময় আপনার সঙ্গে আমি স্পেন্ড করেছিলাম। তো আজকে রাঙা সকালে দেখার পরে একটু অবাকও হয়ে গেছি। ওই সময় আপনার সঙ্গে যতটুকু কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে আপনি কিছুটা নিভৃতচারী মানুষ, কিছুটা সেলফ সেন্টার্ড এবং নিজের মধ্যে লুকিয়ে থাকেন। আমি ঠিক জানি না, যতটুকু আবিষ্কার করতে পেরেছি। এটা ঠিকই বলেছেন আপনি, ঠিকই বলছেন। আমি নিজেকে একটু গুটিয়ে রাখতে চেষ্টা করি। আমি ওই কোনো একটা ঝামেলা আমি নিজে চাই না আর কি। কেন এই গুটিয়ে রাখার বিষয়টা কেন জানি না, আমি নিজেও জানি না আমি কেন। আচ্ছা, আপনি তো ছোটবেলা থেকে যেটা বলছিলেন, আমরা শুনছিলাম যে ছোটবেলা থেকে আপনার ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল। এখন তরুণ প্রজন্মের ভেতরে আপনি কতটুকু আগ্রহ দেখতে পান? এখন তো তরুণ প্রজন্ম, ওরা তো ভালোই করতেছে, ভালো কাজ করতেছে। ওদের আগ্রহ আছে, কেউ কেউ নাইও। কিন্তু এই জিনিসটা কিন্তু কারা ছবি আঁকছে, কারা আঁকছে না, এগুলো একটু আপনারা যেমন মাছরাঙ্গায় খুঁজে খুঁজে বার করেন, এই যে আমি কোথায় আছি, আমাকে সামনে নিয়ে আসলেন। গ্যালারিগুলোরও এই ভূমিকাটা থাকা উচিত, খুঁজে বার করা। কিন্তু খুঁজে বার করছে না গ্যালারিগুলো, তাদের কাছে যেতে হবে। এই জিনিসটা কেন হবে আমি তো বুঝতে পারতেছি না। জি, ঢাকা আর্ট সার্কেল নামে একটি দলের সদস্য আপনি, এবং অনেক দিন যাবত আপনারা কাজ করছেন এখানে। এটার সাথে জয়েন হওয়া নিজেকে, এবং এখানের অ্যাক্টিভিটিস গুলো কি একটু শুনি। এখানে অ্যাক্টিভিটিস হলো আমরা মাঝে মাঝে প্রদর্শনী করি আর কি। আচ্ছা আচ্ছা, যৌথ প্রদর্শনী। যৌথ প্রদর্শনীটা করি আর কি। আমার বিভিন্ন ভালো আর্টিস্ট শিল্পীরা আছেন এখানে, আমরা কয়েকজন মিলে আছি আর কি। এনাদের সাথেই আমরা করি। কারা কারা আছেন আপনার সঙ্গে? আমাদের এখানে আছেন আবু তাহের আছেন, সমরজিৎ রায় চৌধুরী আছেন, শাকুর শাহ আছে, বীরেন সোম আছে, এই আরো আছে, আনোয়ারুল হক আছে। সবাই তো বন্ধু মানুষ না? সবাই বন্ধু মানুষ। তো আড্ডা দেওয়া হয়, একসাথে বসা হয়? হ্যাঁ, আড্ডা দেওয়া হয়। আর বিভিন্ন ব্যস্ত থাকে তো, বড় বড় শিল্পী ব্যস্ত থাকেন। অবসর সময়টা আপনি কিভাবে কাটান? অবসর সময় তো আমার ছবি আঁকা অবসর সময়, ওইটাই অবসর। অবসরে ওই কাজ।
জি, একটা যেটা হলো যে হঠাৎ করেই ছবি আঁকতে শুরু করেছেন, তো আঁকছেন, তারপরে ধীরে ধীরে তার মধ্যে কোনো একটা লাইন খুঁজে পেলেন, যেটা একটু আগে আপনি বলছিলেন। আবার লাইন হারিয়েও যায়, হারিয়েও যায়। কিন্তু হয় না কোনো না কোনো সাবজেক্ট যেটা মনের মধ্যে খুব দোলা দিল সাম্প্রতিক সময়ে, সেটা হয়তো পত্রিকা পড়ে কিংবা রাস্তার সামনে ঘুরতে দেখেছেন, এরকম কোনো কিছু, যে কোনো কিছু হতে পারে, সেটা নিয়ে ছবি আঁকা, এরকম হয় না? হয়। যেটা হলো আমার ধরেন ফেলানিকে নিয়ে আমি একটা ছবি এঁকেছি। যখন পত্রিকায় পড়লাম এই জিনিসটা, তখন পেন্টিং, আমার ফেলানিকে নিয়ে একটা পেন্টিং। কি ছিল আমার মেসেজটা, কি ছিল? ওইটা ওই তারের উপর ঝুলে আছে মেয়েটা, একটা ফিগার ঝুলে আছে। ছবিগুলো আঁকার পরে কি আপনার সংগ্রহেই থাকে নাকি এগুলো আপনি দিয়ে দেন? না, ওগুলি আমার কাছেই থাকে, কাউকে মানে ওটা পেন্টিং তো আমি আমার স্টোর করে রাখি ওখানে। কতগুলো ছবি এরকম আছে আপনার কাছে এরকম? তা প্রায় অনেক, প্রায়। প্রচ্ছদের কাজ এখনো করা হয়? হ্যাঁ, প্রত্যেকের কাজে এখনো করি, ইলাস্ট্রেশন এখনো করি। সাম্প্রতিক সময়ে যারা কাজ করছেন, তাদের মধ্যে কাদের কাজ আপনার খুব ভালো লাগে? সবাই ভালো কাজ করতেছে, অনেকেই ভালো কাজ করে, যেমন ধ্রুব ও ভালো প্রচ্ছদ করে। ধ্রুব ভালো করে। এরা তো এখন চলে আসতেছে, আমরা সিনিয়র হয়ে গেছে, এখন ওরা এখন সামনে এগিয়ে আসছে। এক সময় ধরেন আমাদের সিনিয়রদের ভিতরে আমরা রফিকুন নবী, হাশেম খান, এরা কাজ করতে লাগে, এখন আমরা তাদের জায়গা দিয়ে দিচ্ছি, তারা চলে আসছে, আমরা এখন নিজেকে গুটিয়ে নিয়েছি। সেটাই হয়, অগ্রজরা পথ দেখাবে, অনুজরা এসে সেই পথটা। তারপরে এখন যেটা কম্পিউটার হয়ে গেছে, অনেকেই কম্পিউটারে এখন কাজ করছে। আমরা এখন আমাদের বয়স ওই কম্পিউটার ভিতরে আমরা করতে চাই না আর কি, চাচ্ছি না আর কি। আমরা যেভাবে কাজ করি ওভাবেই কাজ করি। আপনারা আপনাদের সময়ের জন্যই পারফেক্ট। স্যার, আপনি আজকে আমাদেরকে কিছুটা সময় দিলেন, সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনার কাজের জন্য অনেক শুভকামনা থাকবে এবং আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ মাছরাঙ্গাকেও।